নমস্কার, আপনি শুনছেন নোটে গাছতলার গল্প, মজার একমাত্র ঠিকানা। আমাদের আজকের পরিবেশনায় শিবরাম চক্রবর্তীর মজার গল্প হাঁদারামের দাদা। বাংলা হাস্যরসাত্মক সাহিত্যে শিবরাম চক্রবর্তী একটি অবিস্মরণীয় নাম। তাঁর গল্প নোটে গাছতলায় করতে পেরে আমরা কৃতজ্ঞ। আজকের গল্পের নানান চরিত্রে আমি প্রীতম গাঙ্গুলি। শুরু হচ্ছে আজকের গল্প হাঁদারামের দাদা। ছেলে তো নয়, বিচ্ছু বলেছিলেন নীলকৃষ্ণবাবু। ওকে পুঁতলে গাছ হয়। কি গাছ? আমার সকৌতুক প্রশ্ন। বিচুটি গাছ। হ্যাঁ, উনি মুখ বিকৃত করে বলেন, হ্যাঁ, বিচুটির ঘা মারলেও ও ছেলের কিচ্ছু হবে না। তা ওর আঘাতে কি আপনি অমন ভালো টিউশনিটা ছেড়ে দিয়ে চলে এলেন? আমি বলতে যাই, মোটা টাকার টিউশনির লোভে গিয়েছিলাম মশাই। নীলকৃষ্ণ বাবু সবিশেষে বিবৃত করেন। ওর বাবার শর্ত ছিল যে আমি ওর ছেলের গায়ে হাতটি তুলতে পারবো না, আর ওর যত বায়না আবদার সবকিছু অম্লান বদনে সইতে হবে আমায়। রোজ 1 ঘন্টার মামলা, মাস কাবারে নগদ 99 টাকা। রাজি হয়ে গেলাম। তাই তারপর প্রথম দিন ছেলেটি বলল, স্যার, আপনাকে একটা গাঁটটা মারবো? আমি আপত্তি করায় বলল, হ্যাঁ, তাহলে আমি পড়বই না। টাকার অঙ্কটা বিবেচনা করে বললাম, বেশ, একটু আস্তে মেরো তাহলে। হ্যাঁ। পরের দিন বলে, স্যার, আপনি চিৎকার করে নামতা পড়ুন, আমি বসে বসে শুনি। আপনি কি করলেন? প্রথমটা একটু আমতা আমতা করলাম, কিন্তু ওই 99 এর কথাটা মনে পড়ে গেল। পড়তে লাগলাম নামটা, চেঁচিয়ে চেঁচিয়ে। তারপরের দিন ছেলেটা বলে কিনা, বলতে গিয়ে নীলকৃষ্ণ বাবু রাগে লাল কৃষ্ণ হয়ে ওঠেন। কি বলে ছেলেটা? আমি শুধাই। বলে মানে বলে, স্যার, ওই রোদ্দুরে আপনি ঘন্টাখানেক এক পায়ে দাঁড়িয়ে থাকুন, আমি বসে বসে দেখি। শুনেই না আমি তার মাথায় আমার প্রথম দিনের গাঁটটাটা শোধ করে দিয়ে ঊর্ধ্বশ্বাসে সেই বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। সেই যে পালিয়েছি, যাইনি আর। তা ওই টিউশনই আপনি আমায় করে দিন মশাই। আপনি? আমি রাজি আছি ওকে পড়াতে কিংবা ওর কাছে পড়তে, যেটাই বলুন। আমি সাধলাম। বটে, আপনি করবেন ওর টিউশনি? কি করব, লিখে টিকে তো কিছু হয় না আমার। একেবারেই কিছু হয় না বলা হয়তো ঠিক নয়, হাঁটাহাঁটি মন্দ হয় না। কিন্তু আপনি বলছেন এখানে মাস কাবারে নগদ 100 করে। না না না, 100 নয়, 99। তিনি মনে করিয়ে দেন। আর ওই 99 এর ধাক্কা সোজা ধাক্কা নয় মশাই। তা হোক, 1 কম 100ই হলো না হয়, আমি রাজি। তাহলে চলে যান সোজা। তিনি ঠিকানাটা বাতলে দেন আমাকে। কারুকে বলতে কইতে হবে না, কারোর কোনো রিকমেন্ডেশন দরকার নেই মশাই। গেলেই লুফে নেবেন ছেলের বাবা। হ্যাঁ, 1000 চেষ্টা করেও মাস্টার পান না তিনি ছেলের, পেলেও বেশি দিন টেকে না সে। এক কম 100 টাকার টেকসো মাথায় গোটা কত গাঁটটা মেরে দেখলাম। নাম তার ঘরগুলো মুখস্থ করে রাখলাম ভালো করে। তারপর রোদে খানিকক্ষণ দাঁড়িয়ে রিহার্সাল দিয়ে নিলাম একবার। তারপরে পা বাড়ালাম সেই বাড়ির দিকে। অকুস্থলে পৌঁছতেই ভদ্রলোক লুফে নিলেন সত্যি। বললেন, আরে আরে, আসুন আসুন। ভালোই হলো বুঝলেন, ছেলের আমার বার্ষিক পরীক্ষার সামনে আর কটা দিন বাদেই বলতে গেলে। তা শুনুন, আমার কিন্তু কয়েকটা শর্ত আছে মশাই। বলে নীলকৃষ্ণ বাবুর প্রমুখাত আমার জানা সেই কথাগুলোই শোনালেন আবার আমায়। এর জন্য আপনি মাস মাস মোট 99 টাকা পাবেন আমার কাছে। আচ্ছা, 99 কেন, পুরো 100 নয় কেন? আমি জিজ্ঞেস করি, 99 এর ধাক্কায় আমায় ফেলছেন কেন আবার? দেখুন, ওই শূন্যের মধ্যে আমি নেই। 1-এর পিঠে ডবল শূন্য দিয়ে মাস্টার রাখলে ছেলের পরীক্ষার খাতাতেও ওই শূন্যই উঠবে। তাহলে
আর তাহলে বুঝতেই পারছেন আমার মাইনের বেলাতেও এই শূন্যই। বেশ বেশ বেশ, তাহলে ওই 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 99 সই, কিন্তু ওই সঙ্গে আমাকে ডিয়ারনেস অ্যালাউন্স দিতে হবে 10%, যেটা দস্তুর। হ্যাঁ, দস্তুর? সে তো চাকরদের বেলাতেই হয় মশাই। মাস্টারি করাটা কি একটা চাকরি নাকি? চাকরদের বেলায় ওটা হচ্ছে মাগ্গি ভাতা। ডিয়ার কথাটার একটা মানে হচ্ছে মহার্ঘ, কিন্তু কথাটার আরেকটা মানেও তো আছে মশাই, যার অর্থ হচ্ছে প্রিয়। হ্যাঁ হ্যাঁ, প্রিয় তো কি হয়েছে? তিনি একটু অবাক হন যেন। আপনার ছেলের প্রতি আমার একটু প্রিয় প্রিয় ভাব দেখাতে হবে তো, সেই ডিয়ারনেস দেখানোর জন্যই ওই বাড়তি টাকাটা। আপনি আমাকে 99 প্লাস 8 টাকা 90 পয়সা, আচ্ছা শূন্য বাদ দিয়ে দিন না হয়, ওই ওই 108 টাকা 91 পয়সায় দেবেন আমায় মোট। তিনি রাজি হলেন শেষ পর্যন্ত। 1 পয়সা বেশি চলে যাচ্ছে। তিনি বললেন, বেশ, দেব 108 টাকা 91 পয়সা। কিন্তু কথাটা আমার মনে আছে তো, ছেলেকে আদর করে পড়াতে হবে। ছেলের গায়ে হাত তুলতে পারবেন না মশাই। আরে পাগল হয়েছেন, কথা চোনা। পরের ছেলের গায়ে কেউ হাত দেয় কখনো? নিজের ছেলেকে আপনি যা ইচ্ছা করুন, লেজের দিকে কাটুন, যত খুশি ঠ্যাঙান ধরে, কিন্তু পরের ছেলে বাপ একদম অস্পৃশ্য। হ্যাঁ, বিশেষ করে ওই পেল্লাদ মার্কা ছেলেরা, মনে মনেই আওড়াই আমি। শ্রীহরির সাক্ষাৎ আপনজন, একেবারে হরিজন আমার কাছে। তাদের ছায়া মারাতে নেই পারতপক্ষে, নেহাত টাকার মায়াতেই না আমরা। পরের দিন পড়াতে গিয়েই গোড়াতেই একখানা বড় চকলেট বার করলাম। চকলেটটা তার হাতে তুলে দিয়ে বললাম, এই যে, এই নাও, খাও। আমার মাথায় গাঁটটা মারবার জন্যে ছেলেটা ঘুষি পাকিয়ে তৈরি হয়েই বসেছিল দেখলাম, কিন্তু চকলেট খানা পেয়ে হাতের মুঠো আলগা হলো তার। চকলেটটা গালে দিয়ে বললে, আপনি ভারী ভালো মাস্টারমশাই। রোজ তোমার জন্য এমনি একখানা করে চকলেট আনবো, মন দিয়ে পড়বে তো তুমি? নিশ্চয়ই নিশ্চয়ই স্যার। দারুণ উৎসাহ দেখায় সে। এই তো চকোলেট আর পড়া একসঙ্গে মুখস্থ করবে, কেমন? আমি বললাম, চকোলেট দিয়ে পড়া আর পড়া দিয়ে চকোলেট মুখস্থ করানোই হচ্ছে আমার পড়াশোনার নিয়ম। আপনার মতো ভালো স্যার আমার আর একজনও আসেনি। আপনি খুবই ভালো স্যার। ছেলেটির সার্টিফিকেটে আমি পুলকিত হয়ে ভাবলাম, মাথাটা আমার বেঁচে গেল এ যাত্রা। এই দুর্বল মস্তিষ্কে ওই সন্ডা মার্কা ছেলের গাঁটটা সইতে হলেই মাথার ভেতর যত গোবর চলকে যেত আমার। ঘুঁটে হবার আর ফুরসত পেত না, পটল তুলতে হতো একেবারে। আর ভেবে দেখলে গাঁটটা বাঁচাতে আমার গাঁট থেকেও তো যাচ্ছে না তেমন কিছু। ওই ডিয়ারনেস অ্যালাউন্সের 9 টাকা 90 পয়সার থেকেই আমার চকলেট কেনা, যার দরুন কষ্ট করে আমাকে আর ভাবালু হতে হবে না। ছেলেটাই দারুণ প্রিয় প্রিয় ভাব দেখাবে এখন আমায়। আচ্ছা, তোমার নাম কি? তারপরে আমি শুধালাম। আমার নাম হাঁদারাম। সে জানালো। আপনার নামটা কি স্যার? নাম বললাম আমি, আরো বললাম, দেখছো তো রামে রামে কেমন মিল আছে আমাদের। নামে নামে মিলটা দেখিয়ে আমাদের এই প্রিয় প্রিয় ভাবটা আরো একটু জমাবার চেষ্টা করা গেল। আপনার নামটা ভোঁদা নাম থাক না স্যার আজ থেকে। হ্যাঁ, তাহলে আমাদের নামের মিলটা বাড়বে আরো। আমি হাঁদারাম আর আপনি হাঁদারামের দাদা ভোঁদারাম। মুক্ত কণ্ঠে বলল সে। কথাটা যেন একটা গাঁটটার মতোই লাগলো আমার, ঠিক দেহের মাথায় না হলেও একেবারে আমার মনের মাথায়। ফুলেও উঠলো আমার মন, যদিও ঠিক প্রিয় প্রিয় ভাবে যে তা আমি বলতে পারবো না। তাহলেও বেশ একটু প্রফুল্ল ভাব দেখাতে হলো ওর কথায়। যাই হোক, এবার একটু পড়াশুনো করা যাক বলে আমি ওর একখানা বই হাতে নিলাম। পাতা উল্টাতেই আর এক রাম এসে পড়ল চোখে। এই যে দেখছি আরেক রাম রয়েছে এখানে। সীতারাম। সীতারাম কি সমাস বলতে পারো? সমাস পারবো না স্যার, তবে সন্ধি করতে পারি। সন্ধি শুনে আমার তাক লেগে যায় বলতে কি। সীতারামের সন্ধি? কি সন্ধি আবার?
যতদূর জানি সীতা আর রামের মধ্যে সন্ধি কখনো হয়নি, বারংবারই বিচ্ছেদ ঘটেছে, শেষ পর্যন্ত প্রবেশ যার পরিসমাপ্তি। তা হলেও ওর অভিসন্ধিটা জানার কৌতূহল হলো। কিরকম সন্ধি শুনি? শীত ছিল আরাম, হলো সীতারাম। সে প্রকাশ করে, তার মানে? আমি তো হতবাক। তার মানে হচ্ছে লেপ। লেপ থাকলে শীতের মতন আরাম আর কিছুই নেই। বলেই ওর অনুসন্ধিৎসা। আর চকলেট আছে স্যার? না হে, সীতারামের সন্ধি হয় না, সমাস হয়, দ্বন্দ্ব সমাস। সীতা এবং রাম। অনেক পড়া হয়ে গেল স্যার, আজ আর না। আমি চললাম, মা ডাকছে। কই কই কখন ডাকলেন মা? শুনলাম না তো। মা আমার সবসময় ডাকে, আমার পেটের মধ্যে সাড়া পাই, খিদে পেলেই বুঝতে পারি। তখন খেতে চাই বলে মার কাছে গিয়ে দাঁড়ালেই হলো। আমার পেটের খবর কেমন করে জানি না টের পায় মা। বলেই সে উঠে দাঁড়ায়, তারপর আর দাঁড়ায় না, বাড়ির ভেতরে চলে যায় শটান। পরের দিন পড়াতে গিয়ে হাঁদারামের আর পাত্তাই নেই। বহুক্ষণের পর ফিরলে শুধাই আমি, এই যে কোথায় ছিলে এতক্ষণ? এই বাজার করতে গেছিলাম স্যার। বেজার মুখ করে সে জানায়, এমন বিচ্ছিরি কাজ এই বাজার করা, কি বলবো। হ্যাঁ, বাজার করার হাজার ঠেলা। আমি বলি, ঠেলা বলতে প্রথমে তো গেলাম চালওয়ালার কাছে। আচ্ছা। চাল নিয়ে তার পাওনা মিটিয়ে দিলে সে বলল, খোকা বাবু এ টাকা চলবে না। ও। আমি বললাম, চলবে না তা আমি জানি, এটা তো দিলুম আপনার কাঁকড়ের দাম। গেলবার বাবার কাছে বলেছিলেন চালে কাঁকড় নেই, যদি থাকে বেছে নেবেন। চাল বলে কাঁকড় চালাতে পারেন, আর অচল নোট চালাতে পারবেন না। বটে। এই চালিয়াতটা আমার সঙ্গে চাল মারতে আসে। তারপর গেলাম মশলার দোকানে। হয়েছে হয়েছে, বুঝতে পেরেছি। পড়তে বসে এখন। আমি বাধা দিই, আরো ওর মাল মশলা বার করার সুযোগ দিই না ওকে। চকোলেট এনেছেন স্যার? বলেই সে হাত বাড়ায়। এই তো। তারপর চকলেট নিয়ে মুখের মধ্যে সেটাকে বাড়িয়ে দিয়ে মুখস্থ করতে করতে বলে, আজ আর দ্বন্দ্ব সমাস টমাস নয় স্যার। বাজারে আজ অনেক দ্বন্দ্ব, অনেক সমাস হয়ে গেছে। চালওয়ালার সঙ্গে, আলুওয়ালার সঙ্গে, মশলাওয়ালার সঙ্গে। বাজার করলে বেজায় খিদে পেয়ে যায় স্যার। মা ডাকছে, আমি চললাম। হ্যাঁ। বলেই চকলেট মুখে সে উধাও। এইভাবেই গড়াচ্ছিল পড়াশোনা। অবশেষে সেই দিনটি এলো, শেষে সেই ভয়ঙ্কর দিনটি, ওর বার্ষিক পরীক্ষার দিন। আমার অগ্নি পরীক্ষার দিনটিও প্রায় ঘনিয়ে এসেছিল। মাস কাবারে মাইনে পাবার দিন আমার। আজ কিসের পরীক্ষা ছিল? কেমন দিলে? ওকে আমি শুধালাম। ভূগোলের পরীক্ষা ছিল স্যার, লিখে দিয়েছি। হ্যাঁ, লিখে তো দিয়েছো। কি রকম লিখেছো শুনি একবার। কি রকম আবার? টুকে ফাঁক করে দিয়েছি স্যার। হ্যাঁ? সে বলে, পাশে যে ছেলেটা বসে পরীক্ষা দিচ্ছিল তার থেকেই টুকলাম স্যার। সে কি হে, টুকে টুকে উত্তর লিখবে? সবাই হুবহু এক হলে ধরা পড়ে যাবে যে। আপনি আমাকে অত বোকা পেয়েছেন মাস্টার মশাই? মুচকি হেসে এসে জানায়, সে একটু কি আর ইদিক উদিক করে দিইনি আমি? হাঁদারাম নামে যাই হোক না, চেহারাতেও তাই দেখালেও আসলে ততটা সার্থক নামা যে নয় তার কথায় জানা যায়। তা কিরকম এদিক ওদিক? শুধাই তবু। যেমন প্রশ্ন ছিল, হিমালয় ভারতের কোন দিকে অবস্থিত? সে নিজের সদুত্তর প্রকাশ করে। ভজা লিখেছে দেখলাম উত্তর দিকে, আমি ওর উত্তরটা পাল্টে দক্ষিণ দিক করে দিয়েছি। হ্যাঁ? আর বঙ্গোপসাগর কোথায় তার জবাবও লিখেছে বাংলাদেশের দক্ষিণে অবস্থিত। আমি সেটাকে উত্তরে এনে বসিয়েছি। সমুচিত উত্তর দিয়েছো, মানতে হলো আমায়। তারপর আর প্রশ্ন করার আমার সাহসে কুলালো না। কেমন এক্সামিন দিচ্ছে আপনার ছাত্র? এর মধ্যে ওর বাবা এসে পড়লেন। আগামী সপ্তাহেই পরীক্ষার ফল বার হবে খবর পেলাম। তারপরেই আপনার মাইনে পাবেন, প্লাস আপনার ওই ডিয়ারনেস অ্যালাওয়েন্স। পরীক্ষার ফলটা দেখেই। আগে হ্যাঁ বলেই আমি উঠি। উঠেই নমস্কার নমস্কার জানিয়ে সরে পড়ি। সে কি? পিতার পুত্র দুজনকেই একসঙ্গে আমার নমস্কার জানিয়ে বিদায় নিই। দুজনকেই যুগপথ দেখাই আমার করজোড়।
আর আমি অমুখ হচ্ছি না মশাই। নীলকৃষ্ণ বাবুকে এসে জানাই তারপর। সে কি মশাই, আগামী সপ্তাহে আপনার মাইনে পাবার দিন না? শুনে তিনি অবাক হন। মাইনে না নিয়েই সে কি? শিবরাম আর পরশুরাম হতে যাচ্ছেন না সেখানে। আমার সাফ জবাব, অমন ছেলের সঙ্গে বেশি মিশলে আমার উত্তর দক্ষিণ জ্ঞান লোপ পাবে মশাই, কাণ্ডজ্ঞান হারাবে আমার। সে কি, গাট্টা না খেলেও এক পায়ে দাঁড়াতে না হলেও আপনি অমন হাদারামকে হাতে পেয়ে ছাড়লেন? তা যা বলেন, ছেলেটাও ঠিক ওই কথাই বলেছিল, মনে পড়ে যায় আমার। মাইনের জন্য না, 30খানা চকোলেটের শোকই বেশি কাতর করে আমায়। নিজে খেলে কাজে দিত, গায়ে একটু শক্তি লাগতো আমার, হতে পারতুম সত্যি আরো একটু মোটা। নোটে গাছ তলার গল্পে আজ শুনছিলেন শিবরাম চক্রবর্তীর লেখা গল্প হাঁদারামের দাদা। কেমন লাগলো আমাদের আজকের গল্প অবশ্যই আমাদের জানান নিজের কমেন্ট বক্সে। চ্যানেল ঘুরে দেখুন, এরকম মজার আরো নানান গল্প সাজানো রয়েছে আপনার জন্য। গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না এবং শেয়ার করে নিন আপনার কাছের মানুষদের সঙ্গে। খুব শিগগির ফিরে আসছি আরো মজার গল্প নিয়ে। খুব ভালো থাকুন, হাসতে থাকুন, শুনতে থাকুন নোটে গাছতলার গল্প। আজকের মতো বিদায় বন্ধু, নমস্কার।